হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ ফার্মা স্টাডি। আজকে আমরা আবার ডিসকাশন করব নতুন একটা টপিক, সেটা হচ্ছে ড্রাগ এলিমিনেশন বা এক্সক্রিশন। তো আগের দিন আমরা আলোচনা করেছি ড্রাগ ডিস্ট্রিবিউশন এবং অ্যাবজর্পশন এবং মেটাবলিজম, এগুলো নিয়ে ডিসকাশন করেছি। তো আমরা যখন কোনো একটা মেডিসিন বা ড্রাগ ওরাল রুটে বা কোনো রুটে যখন নিই, তো ওরাল রুটে নেওয়ার পর সেটা অ্যাবজর্পশন হয় এবং অ্যাবজর্পশন হওয়ার পর সেটা মেটাবলিজম হয় এবং ডিস্ট্রিবিউশন হয়। তার ফলে এই যে ড্রাগটা আমরা খাচ্ছি, সে ড্রাগটা খাওয়ার ফলে কিছু ড্রাগ আমাদের যেমন ইউটিলাইজ হয় বডিতে, এবং কিছু অ্যামাউন্টের ড্রাগ আমাদেরকে কি করতে হবে, বডি থেকে বাইরে বের করে দিতে হবে। তো সেই প্রসেস, যে আমরা যে ড্রাগটা ইউজ করছি সেই ড্রাগের কিছু অ্যামাউন্ট ড্রাগ বাইরে বের করার যে প্রসেসটাই হচ্ছে আমাদের কি এলিমিনেশন প্রসেস। তো আমরা যদি এখানে ডেফিনেশনটা দেখি, সেখানে দেখো লেখা আছে যে হোয়াট ইজ এলিমিনেশন। দ্য এলিমিনেশন ইজ দ্য ইরিভার্সিবল রিমুভাল অফ ড্রাগ ফ্রম দ্য বডি বাই মেটাবলিজম অ্যান্ড এক্সক্রেশন। তাহলে হচ্ছে কি, এলিমিনেশন হচ্ছে আমাদের একটা ইরিভার্সিবল প্রসেস, যেটা ব্যাক করা যাবে না, যেটা হচ্ছে কি ড্রাগের রিমুভাল করা হয় আমাদের বডি থেকে। তাহলে আমরা যে সমস্ত ড্রাগ নিলাম, সে ড্রাগটা আমাদের বডিতে কাজে লাগলো, কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দিল, তারপরে কিছু অ্যামাউন্ট যে ড্রাগ থাকলো এক্সেস, সেটা আমাদের বডির বাইরে থেকে বের করে দেওয়া হয়। তাহলে সেটাই হচ্ছে কি এলিমিনেশন। তাহলে এখানে যদি আমরা একটু ফ্লো চার্টে দেখি, দেখো প্রথমে একটা ড্রাগ নিলাম, তারপরে সেই ড্রাগটা নেওয়ার পর কি হচ্ছে, ড্রাগটা মেটাবলিজম হচ্ছে, সেটা হচ্ছে লিভারে হচ্ছে, এবং লিভারে মেটাবলিজম হয়ে যাওয়ার পর সেটা এক্সক্রেশন হয়। এবার এই যে এক্সক্রেশন হচ্ছে, তো এই এক্সক্রেশনটা অনেক জায়গা থেকে হয়, তো অনেক অর্গান ইনভলভ থাকে এই এক্সক্রেশন প্রসেসের জন্য। তো আমরা সেগুলো পরবর্তীতে একের পর এক করে দেখে নেব। তো এই যে এলিমিনেশন বা এক্সক্রেশন প্রসেসের মাধ্যমে ড্রাগটা এলিমিনেশন হচ্ছে, বাইরে বডি থেকে বেরিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের খুবই খুবই একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা, এটার একটা ইম্পর্টেন্স আছে। তো সেটা হচ্ছে কি, যে প্রিভেন্টস অ্যাকুমুলেশন অফ ড্রাগ। আমরা যে ড্রাগ নিই, ধরে নাও আমরা প্যারাসিটামল 650 mg ইনটেক করলাম, তো এই ড্রাগটা মেটাবলিজম হলো, তারপরে ধরে নাও 100 mg লস হলো, তারপরে কিছু 200 বা 300 mg আমাদের সাইট অফ অ্যাকশনের কাজ হলো। তো 300 আর 100 mg যেটা আমাদের মেটাবলিজমের লস্ট হলো, তো টোটাল 400 mg কাজে লাগলো, আর বাকি যে অ্যামাউন্টের ডাগটা থাকলো, তো সেই ডাগটাকে আমরা কি করি, এলিমিনেশন করি। এবার এলিমিনেশনটা যদি না হয়, তাহলে এই ডাগটা কি হবে, বডিতে অ্যাকুমুলেশন হবে। প্রিভেন্ট তো প্রিভেন্ট অ্যাকুমুলেশন অফ ড্রাগ, তো ওই ড্রাগটা জমাট বাড়তে থাকবে। তো সেইটা থেকে আমাদের প্রিভেনশনের জন্য এলিমিনেশনটা খুবই ইম্পর্টেন্ট বা জরুরি। এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, প্রিভেন্ট টক্সিসিটি। যদি আমরা ড্রাগটা কি করি, এলিমিনেশন না হয়, আমাদের বডিতে এলিমিনেশন হচ্ছে না, অ্যাকুমুলেশন হচ্ছে। তো অ্যাকুমুলেশন হলে কি হবে, ড্রাগ যখন জমা হতে থাকবে, তো এক্সেস যখন ড্রাগটা থেরাপিউটিক উইন্ডোজ পেরিয়ে যাবে, তো তারপর কি হবে, থেরাপিউটিক যে ইন্ডেক্স থাকে, একটা ম্যাক্সিমাম যে ইফেক্টিভ ড্রাগ কনসেন্ট্রেশন থাকে এমইসি, তো তারপরে ড্রাগ আমাদের কি করে, টক্সিসিটি ইফেক্ট দেখা দেবে। তো অনেক যদি ড্রাগ এইভাবে অ্যাকুমুলেশন হতে থাকে, তাহলে আমাদের বডিতে ড্রাগ কী করবে, পয়জনাস এফেক্ট বা টক্সিসিটি দেখা দেয়। তো সেটার জন্য প্রিভেনশন করার জন্য আমাদের এলিমিনেশন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ডিটারমাইন ডিউরেশন অফ অ্যাকশন। তো কোনো একটা ডাক যখন নিলাম, সেই ডাকটা আমাদের কতক্ষণ কাজ করছে, ডিউরেশন অফ অ্যাকশন, তো সেইটা আমরা জানতে পারি। এবং এলিমিনেশন রেট তার কেমন হচ্ছে, কখন কতটা অ্যামাউন্ট প্লাজমা কনসেন্ট্রেশনে থাকছে, তার হাফ লাইফ কেমন, তো এই সমস্ত এই থেকে আমরা ডিউরেশন অফ অ্যাকশনটা জানতে পারি। তারপরে হচ্ছে যে ড্রাগের যে ডোজিং ইন্টারভ্যাল টাইম, ডিসাইডিং ডোজ, কতটা অ্যামাউন্টের ড্রাগ দিলে কতটা মানে আমাদের বডি ক্লিয়ারেন্স করতে পারবে, কতটা এফেক্টিভ শো করতে পারবে। তারপরে যে ড্রাগটা দেব, তার একটা নির্দিষ্ট ইন্টারভাল থাকবে ডোজিং টাইমের। কারণ একটা ড্রাগ দিলাম, সে ধরে নাও
বডি থেকে এলিমিনেশন হতে টাইম লাগবে ধরে নাও 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা ওর হচ্ছে এলিমিনেশন টাইম। তার পরবর্তীতে আমরা নির্দিষ্ট যে ডাগের পরবর্তী একটা ডোজ দিতে পারবো, তাহলে এই টাইমটা আমরা মেজারমেন্ট করতে পারি। তারপরে ডাগের যে সেফটি, তাহলে সেই সেফটিটা আমরা ইম্পর্টেন্ট, কতটা ডাগটার সেফটি আছে, তো সেই বেসিসে আমাদের এলিমিনেশন খুবই ইম্পর্টেন্ট। এবার দেখব যে অর্গানস, কোন কোন অর্গানস আমাদের এই মেটাবলিজম বা ইলিমিনেশনের জন্য রেসপন্সিবল। তো প্রথমে হচ্ছে কি কিডনি। কিডনিতে আমাদের 70 থেকে 80% ড্রাগ কী হয়, এলিমিনেশন হয়। তো কিডনি আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান ফর ড্রাগ এক্সক্রেশন। ড্রাগ এক্সক্রেশনের জন্য কিডনিটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান। তারপর হচ্ছে লিভার, লিভারে 10 to 20%। তারপরে আমাদের যে লাংস থাকে, তো সেখান থেকেও আমাদের 2 থেকে 5%, 5% মতো ড্রাগ এলিমিনেশন হয়। স্কিন, ইন্টেস্টাইন এবং ব্রেস্ট মিল্ক, তো এইগুলোর মাধ্যমে আমাদের ড্রাগ এলিমিনেশন হচ্ছে। তো স্কিনের মাধ্যমে, সোয়েটের থ্রু, তারপরে ইন্টেস্টাইন ফিসেসের মাধ্যমে, এইভাবে আমাদের ড্রাগ এলিমিনেশন হয়ে যায়। এবার দেখো যে রেনাল এক্সক্রেশন, যেখানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফেনোমেনা। তো এখানে যদি আমরা নেফ্রনের ছবি দেখতে পাচ্ছি, একটা নেফ্রনের পিকচার আছে। তো নেফ্রনে দেখানো একটা হচ্ছে কি ইফারেন্ট আর্টেরিয়ল আর অ্যাফারেন্ট আর্টেরিয়ল। তো এই ইফারেন্ট আর অ্যাফারেন্ট আর্টেরিয়ল কি হচ্ছে, এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয় গ্লোমেরুলাসে। তো এখানে আমাদের যে ড্রাগটা এখানে ব্লাডের মাধ্যমে মেরুলাসে আসে, এবং সেখানে কি হয়, ড্রাগ অনলি যেটা ফ্রি ফর্মে থাকে, প্রোটিনের সঙ্গে বাইন্ড হয় না। প্রোটিন বাউন্ড যে ড্রাগ সেটা পাস করতে পারবে না আমাদের হচ্ছে গ্লোমেরুলার যে ফিল্ট্রেটের যে গ্লোমেরুলার যে এখানে আমাদের ফিল্ট্রেশনটা হবে, ওই জায়গাটায় পাস করতে পারবে না। তো যে প্রোটিন ড্রাগটা পাস করতে পারবে না, প্রোটিন বাইন্ডিং ড্রাগ, অনলি ফ্রি যে ড্রাগটা আছে সেটাই পাস করে। ফলে কি হয় যে ব্লাড সেখান থেকে ফ্রি ড্রাগ সেটা ফিল্টার হবে, এবং ফিল্ট্রেটটা আমাদের কোথায় যাবে, সেটা পরবর্তীতে যায়, সেটা হচ্ছে পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটরি টিউব। এবার কি হয় দেখো, আমাদের ছবিতেও দেখতে পাচ্ছি প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এবার সেখানে হয় কি, টিউবুলার সিক্রেশন হয়। এই টিউবুলার সিক্রেশন, এখানে কি হয় যে আমাদের ড্রাগটা নিলাম যেটা প্রোটিন বাউন্ডেড ড্রাগ, সেই প্রোটিন বাউন্ডেড যে ড্রাগটা থাকে, সেই প্রোটিন বাউন্ডেড ড্রাগটা আমাদের কিছু ট্রান্সপোর্টার সিস্টেম আছে, সেই ট্রান্সপোর্টার সিস্টেমের মাধ্যমে দিয়ে ড্রাগটা টিউবুলারে গিয়ে পৌঁছায়। তো এখানে কি হয়, সেই জন্য আমাদের দরকার হয় এটিপি দরকার হয়, ঠিক আছে। তাহলে মুভ ড্রাগ ফ্রম ব্লাড ইনটু ইউরিন, ইম্পর্টেন্ট ফর ড্রাগ দ্যাট আর প্রোটিন বাউন্ডেড। তাহলে যেগুলো প্রোটিন বাউন্ডেড ড্রাগ, সেগুলোকে এখানে কি হয়, আমাদের টিউবুলার সিক্রেশনের মাধ্যমে টিউবুলসে পাঠানো হবে, এবং সেখানে দেখে নাও যে অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার যেটা থাকে, সেটা আমাদের অ্যাসিটিক ড্রাগের জন্য, অ্যাসিটিক ড্রাগের জন্য যে টিউবুলার সিক্রেশন করা হয়, এখানে যে ট্রান্সপোর্টারটা থাকে সেখানে OAT অর্গানিক অ্যানায়ন ট্রান্সপোর্টার দরকার। আর যেটা বেসিক ড্রাগ, সেই জন্য দরকার হয় OCT অর্গানিক ক্যাটায়ন ট্রান্সপোর্টার। এবার যে টিউবুলার সিক্রেশন হলো, তারপরে যে আমাদের টিউবুলার রিঅ্যাবজর্পশন হয়। এই যে টিউবুলস আছে, যেমন এই টিউবুলসের লাইক ধরে নাও আমাদের পিসিটি, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউব ডিসিটি, লুপ অফ হেনলি, কালেক্টিং ডাক্ট, এইগুলোতে আবার ড্রাগ যেগুলো আমাদের লিপিড সলিউবল ড্রাগ অর্থাৎ আনআয়োনাইজড ড্রাগ, সেইগুলো আবার রিঅবজার্ভ হয় এবং পুনরায় ব্লাডে ফিরে আসে। আর যে ড্রাগগুলো আমাদের কি হয়, আয়োনাইজড ড্রাগ, এবং সেগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ড্রাগ, সেগুলো আবার আমাদের কোথায় যাবে, ইউরিনের মাধ্যমে সেটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে ইউরিনে কি হয়, টিউবুলার সেলের যেখানে কি হবে, রিঅবজর্পশন হয় যেগুলো লিপিড সলিউবল আনআয়োনাইজড ড্রাগ সেগুলো। এবার এখানে যে আর একটা পয়েন্ট আমাদের দেখব যে মেন ফ্যাক্টর এফেক্টিং টিউবুলার রিঅবজর্পশন। এই যে টিউবুলার রিঅবজর্পশন হচ্ছে, তার জন্য কি কি ফ্যাক্টর রেসপন্সিবল। তো প্রথমে দেখে নাও, এখানে দেখতে পাচ্ছি যে লিপিড সলিবিলিটি। আমরা আগেও জেনেছি বা দেখেছি যে যে সমস্ত ড্রাগগুলো আমাদের
লিপিড সলিউবল, সেগুলো সহজেই প্লাজমা মেমব্রেন ক্রস করতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে যেগুলো লিপিড সলিউবল ড্রাগ সেগুলো সহজেই প্লাজমা মেমব্রেন ক্রস করবে, এবং প্লাজমা মেমব্রেন যদি ক্রস করে তাহলে সেই ড্রাগটা কী হবে, সহজেই রিঅবজার্ভ হয়ে যায়। আর যেগুলো ওয়াটার সলিউবল ড্রাগ মানে হচ্ছে সেগুলো পোলার, এবং পোলার ড্রাগগুলো সহজ কী হয়, ওয়াটার সলিউবল, তো এরা সেল মেমব্রেন ক্রস করতে পারবে না, এগুলো আমাদের কী হয়ে যাবে, এক্সক্রেটেড। তো এখানে দেখো আমাদের বোল্ডে লেখা আছে লিপিড সলিউবল ড্রাগ সেগুলো রিঅবজার্ভ, আর যেটা ওয়াটার সলিউবল ড্রাগ সেটা এক্সক্রেটেড হয়ে যাবে। এবার আরেকটা দেখবো যে পিএইচ অফ ইউরিন। সাপোজ মনে করো যেটা হচ্ছে পিএইচ যদি আমাদের ডিপেন্ড করে, যেমন উইক বেস এবং অ্যাসিডিক ইউরিন যদি হয়, এবং উইক বেস যদি ড্রাগ হয় তাহলে ড্রাগটা কী হবে, আয়োনাইজড ফর্মে হবে। এবার আমরা আগেও জানি যে আয়োনাইজড যে ফর্মটা আছে ড্রাগ, সেটা কী হয়, আমাদের সেল মেমব্রেনকে ক্রস করতে পারে না, তাহলে কী হবে, ইউরিনে ট্র্যাপড হয়ে গেল, ফলে এক্সক্রেটেড হয়ে যাবে। ঠিক আছে। আর যেটা উইক অ্যাসিড ড্রাগ যদি অ্যালকালাইন ইউরিন হয় তাহলে সেখানে কী হবে, ড্রাগটা আমাদের আয়োনাইজড হয়ে যাবে, এবং আয়োনাইজ যদি হয় তাহলে কী হবে, ড্রাগ সহজে সেল মেমব্রেন ক্রস করতে পারে না। আয়োনাইজ ড্রাগটা হচ্ছে কি ওয়াটার সলিউবল। ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই ফ্যাক্টর এফেক্টিং। এবার এখানে দেখে নাও তোমরা, যেটা আনআয়োনাইজড এবং আয়োনাইজড যে দুটো ফর্ম আছে, আয়োনাইজড সবসময় হচ্ছে ওয়াটার সলিউবল, আর ওয়াটার সলিউবল হচ্ছে কি আমাদের সেল মেমব্রেন ক্রস করতে পারবে না এবং সহজে এক্সক্রিটেড হয়ে যাবে। আর একটা আছে দেখো আনআয়োনাইজড ফর্ম। এই আনআয়োনাইজড যে ফর্মটা আছে সেটা হচ্ছে কি লিপিড সলিউবল ড্রাগ, এবং লিপিড সলিউবল ড্রাগ সহজে সেল মেমব্রেন ক্রস করে যায়, এবং আমাদের পুনরায় কি হয়, টিউবুলার যে রিঅ্যাবজর্পশন হয় সেটা পসিবল হয়। তাহলে এখানে যে রুলসটা আমরা দেখছি, যে গোল্ডেন রুল যদি বলি, সেখানে হচ্ছে কি আয়োনাইজড ড্রাগ সেটা এক্সক্রিয়েটেড হয়ে যাবে। এবার এখানে আদার্স কিছু রুট আছে দেখো, যেমন হচ্ছে বাইলারি এক্সক্রেশন। বাইলারির মাধ্যমে যেমন ড্রাগ লিভারে গেল, সেখানে বাইলের মাধ্যমে কোথায় ইন্টেস্টাইন হলো, এবং ইন্টেস্টাইন থেকে ফিসেসের মাধ্যমে বাইরে বেরিয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের বাইলারি এক্সক্রেশন। এবার হচ্ছে পালমোনারি এক্সক্রেশন। তো এখানে সাথে সাথে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো যেখানে এক্সক্রেশন ভালো হয়, যেমন রিফাম্পিসিন, এরিথ্রোমাইসিন, এটা বাইলারি এক্সক্রেশন হয়। এবার এখানে দেখবো পালমোনারি এক্সক্রেশন। পালমোনারি মানে আমাদের জানি লাংস, তাহলে ড্রাগ কি হচ্ছে, ব্লাডে ডিফিউজ ফর্ম হওয়ার পর সেটা অ্যালভিওলেতে যায়, এবং এক্সেল এয়ারের মাধ্যমে যেমন সেগুলো বাইরে বেরিয়ে যায়, যেমন হচ্ছে ইথানল, নাইট্রাস অক্সাইড, এগুলো আমাদের পালমোনারি এক্সক্রেশন মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। তাহলে সুয়েট গ্ল্যান্ডের মধ্যে হয় কি, যেমন রিফাম্পিসিন বা হেভি মেটালস টাইপের ড্রাগ, ওগুলো সুয়েট গ্ল্যান্ডের মাধ্যমে কিছু অ্যামাউন্টের ড্রাগ বেড়ে যায়। তো স্যালাইভার মাধ্যমে কিছু ড্রাগ এক্সক্রিয়েটেড হয়, যেমন হচ্ছে লিথিয়াম, মেট্রোনিডাজোল, এগুলো স্যালাইভার মাধ্যমে আমাদের বাইরে বেরিয়ে যায় বা এলিমিনেশন হয়ে যায়। তো এইগুলো হচ্ছে আদার্স রুট অফ এলিমিনেশন। তো এইগুলো হচ্ছে আমাদের যদি পরীক্ষায় পড়ে যে ড্রাগ এলিমিনেশন বলতে কী বোঝো, বা রাইটের শর্ট নোট অ্যাবাউট অর ডিসকাশন এলিমিনেশন, তো এইভাবে সমস্ত যে এলিমিনেশন ডেফিনেশন কেন হয়, কোথায় হয় এবং কিভাবে হচ্ছে, তাহলে টিউবুলার যে রেনাল এক্সক্রেশন সেটা লিখবে, তাতে কী কী ফ্যাক্টর এফেক্ট করছে। তারপর আদার্স যে রুট এক্সক্রেশনের, একটা হচ্ছে কি বাইলারি এক্সক্রেশন, পালমোনারি এক্সক্রেশন, সুয়েটের মাধ্যমে কিছু এলিমিনেশন হচ্ছে, স্যালাইভার মাধ্যমে হচ্ছে, আর ব্রেস্ট মিল্কের মাধ্যমে হচ্ছে, যেমন মরফিন, কোডিন, এগুলো কি হয়, মিল্কের মাধ্যমে আমাদের বেরিয়ে যায়। ঠিক আছে। এবার দেখো ফিজিওকেমিক্যাল প্রপার্টিজ অ্যাফেক্টিং এক্সক্রেশন। কিছু ফিজিওলজিক কেমিক্যাল যেমন প্রপার্টিজ আছে, যেমন হচ্ছে মলিকুল সাইজ। যদি তোমার মলিকুল সাইজ কি হয়, স্মল হয়, ছোট হয়, তাহলে ছোট ছোট যদি মলিকুল সাইজ, তাহলে ফিল্ট্রেশন কী হবে, ভালো হবে। তো ফিল্ট্রেশন ভালো হলে আমাদের কী হবে, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবে। প্রোটিনের সঙ্গে যদি বাইন্ড করে তাহলে মলিকুলটা কি বিগ সাইজ হয়ে যাবে, বড় আকারের সাইজ হয়ে যাবে, তাহলে সহজে কি ফিল্ট্রেশন হবে না, সেটার এক্সক্রেশন ভালো হবে না, এক্সক্রেটেড ভালো হবে না। তবে লিপিড সলিউবিলিটি, যদি লিপিড সলিউবিলিটি হয় তাহলে সেটা রিঅবজার্ভ হবে। আর যদি ওয়াটার সলিউবল হলে সেটা সেল মেমব্রেনকে ক্রস করতে পারে না। ওয়াটার সলিউবল যদি সেল মেমব্রেনকে ক্রস না করতে পারে তাহলে সেটা কী হবে, বাইরে বেরিয়ে চলে যাবে, আমাদের এক্সক্রেট হয়ে যাবে। এবার পিকে বা আয়োনাইজেশন, এখানে হচ্ছে কি
ডিগ্রি অফ আয়োনাইজেশনের ওপর ডিপেন্ড করবে। তো এখানে যদি আয়োনাইজেশনের আমরা বললাম কি, যেটা আয়োনাইজড ফর্ম, সেটা আয়োনাইজড ফর্ম হলে ওয়াটার সলিউবল হবে। ওয়াটার সলিউবল হলে সেটা কি হবে, সহজেই এক্সক্রেটেড বা এলিমিনেশন হবে। আর যদি আনআয়োনাইজড ফর্ম হবে তাহলে সেটা কি হবে, লিপিড সলিউবল, এবং সে কি হয়, পুনরায় অ্যাবজর্পশন হয়। ঠিক আছে। ইউরিন ফ্লো রেট, যদি ইউরিনের ফ্লো যেটা হয় আমাদের, সেটা যদি বেশি হয়, যদি হাই ইউরিন ফ্লো হয়, তাহলে হাই অ্যামাউন্টে মোর এক্সক্রিশন হবে। ঠিক আছে। তো এটাই হচ্ছে ফিজিওকেমিক্যাল যে প্রপার্টিজ অ্যাফেক্টিং এক্সক্রিশন। এবার এলিমিনেশনের যে কাইনেটিক্স, ধরে নাও যে কোনো একটা ড্রাগ যদি রিলিজ হয়, মানে বাইরে যে এলিমিনেশন হয়, তো সেটা কিভাবে হয়, তো এর দুটো হয়, একটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্স আর একটা হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স। তো এখানে দেখো যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে কি হয়, পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ যে ড্রাগ এলিমিনেশন হচ্ছে বডি থেকে, সেটা সবসময় কি হয়, সেম থাকবে। যেমন ধরে নাও 100 mg টোটাল একটা আছে, সেখানে 50 হলো, 50 থেকে এলো 25, 25 থেকে 12.5, সেখান থেকে এলো 6.25। তাহলে কি হলো, এখানকার যে পার্সেন্টেজ দেখো 50%, সব সময় 50%টা কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে কি হচ্ছে, যে 50% অফ ড্রাগ এলিমিনেটেড ইন ইচ হাফ লাইফ। এবার হাফ লাইফ কি, এবার হাফ লাইফ যদি কি, তাহলে এটা আমাদেরকে দেখতে হবে, প্রথমে জানতে হবে একটু হোয়াট ইজ হাফ লাইফ। তাহলে যদি হয় কি, একটা ড্রাগ, সেই ড্রাগটা কি হয়, যে প্লাজমা কনসেন্ট্রেশন থাকে, সেই প্লাজমা কনসেন্ট্রেশন থেকে 50% ডিক্রিজ হতে যে টাইমটা লাগবে, সেটাই হচ্ছে ওই ড্রাগের হাফ লাইফ। তাহলে ধরে নাও যদি কোনো একটা ড্রাগ 100 ওর প্লাজমা কনসেন্ট্রেশন, তো ওর যে 50%, ওর 50% মানে কি, 50 আসতে যে টাইমটা লাগছে, যে টাইম, সেই টাইমটাই হচ্ছে কত, সেটা হচ্ছে হাফ লাইফ। তো এই যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, এখানে দেখো যে ড্রাগটা যখন এলিমিনেশন হচ্ছে না, তখন কি হয়, 100 থেকে 50, 50 থেকে 25, তো একটা হাফ লাইফ, 50 থেকে দেখো 25 যখন হাফ লাইফ আসছে, তো এর ক্ষেত্রে কি হচ্ছে, ইচ হাফ লাইফে পার্সেন্টেজটা সেম থাকছে। তাহলে এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। যদি গ্রাফিক্যাল এক্সপ্রেশনে দেখো টাইম আর প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন, তো এখানেও সেম অ্যামাউন্টে দেখো ড্রাগটা আমাদের ডিক্লাইন হচ্ছে। ঠিক আছে। এবার যদি দেখো জিরো অর্ডার কাইনেটিক্স বা স্যাচুরেশন, এখানে কি হয়, অ্যামাউন্ট যে ড্রাগটা এলিমিনেশন হবে, তার যে অ্যামাউন্ট, সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এর যে কনসেন্ট্রেশনের ওপর কোনো ডিপেন্ড হবে না এলিমিনেশন রেটটা। ঠিক আছে। এখানে যদি দেখো, তোমার যদি কোনো একটা ড্রাগ নিয়ে আমরা দেখো 100, তারপর হচ্ছে 90 বা 90, তারপরে 80, তারপর 70, তারপর 60। তো এখানে যে পার্সেন্টেজ যদি দেখো, পার্সেন্টেজ কিন্তু সেম আসছে না, এখানে যে অ্যামাউন্ট যে 10 করে কমছে, দেখো 10, 100, তারপর 90, তারপর 80, তাহলে কনসেন্ট্রেশনের সঙ্গে এটা কিন্তু নট ডিপেন্ডেন্ট। তো এটাই হচ্ছে জিরো অর্ডার কাইনেটিক্স। এবার যদি দেখি আমরা কি, ক্লিয়ারেন্স, তাহলে ভলিউম অফ প্লাজমা কমপ্লিটলি ক্লিয়ার্ড অফ ড্রাগ পার ইউনিট টাইম। তাহলে একটা পার ইউনিট টাইমে যে অ্যামাউন্টে ভলিউম অফ প্লাজমা কমপ্লিটলি ক্লিয়ার্ড হয়ে যাবে, মানে প্লাজমার যে ভলিউমটা থাকবে ড্রাগের কনসেন্ট্রেশন, সেটা সম্পূর্ণ কমপ্লিট হতে পার ইউনিট টাইমে যে টাইমটা লাগবে, সেটা হচ্ছে ড্রাগের কি, ক্লিয়ারেন্স। তাহলে প্লাজমা রেট অফ এলিমিনেশন বাই প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন। আর হাফ লাইফ আগে বললাম যে টি হাফ ইজিক্যাল টু হচ্ছে কি, 50% আমার যে ড্রাগ ডিক্রিজ হতে কোনো একটা প্লাজমার ড্রাগের যে কনসেন্ট্রেশন, সেটা 50% যদি রিচ করতে যে টাইমটা লাগবে, সেটাই হচ্ছে টি হাফ বা হাফ লাইফ। এটাকে আমরা লিখতে পারি 0.693 ইন্টু ভলিউম ডিস্ট্রিবিউশন বাই ক্লিয়ারেন্স। যদি শর্ট হাফ লাইফ হয় কোনো একটা ড্রাগের, ধরলাম হাফ লাইফ শর্ট, তাহলে ড্রাগের এলিমিনেশন কিন্তু রেট ফাস্ট। যদি হাফ লাইফ যদি অনেক বেশি হয়, তাহলে ড্রাগের এলিমিনেশন যে রেটটা থাকবে, সেটা কী হবে, স্লো হবে, কারণ ড্রাগ লঙ্গার টাইম ধরে প্রেজেন্ট থাকবে। এবার দেখে নাও যদি কিছু ফ্যাক্টর এফেক্টিভ ড্রাগ এলিমিনেশনের যে ফ্যাক্টর, সেগুলো নিয়ে একটু ডিসকাস হবে।
যেমন হচ্ছে এজ, যদি বয়স যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এলিমিনেশন রেট কমে যাবে। তারপরে যেগুলো বাচ্চাদেরও কী হবে, এলিমিনেশন রেট কমে যায়, কারণ বয়স বৃদ্ধির সঙ্গে আমাদের যেগুলো মেটাবলিজের ফাংশন সেগুলো কী হয়, স্লো হয়ে যায়। তো সেই বেসিসে তোমার ড্রাগের যে এলিমিনেশন রেট সেটা কমে যাবে। তারপরে যদি তোমার বিভিন্ন রকমের ডিজিজ হয়, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, কারণ কিডনিতে তো মেন আমাদের ফিল্ট্রেশনটা হয়, তো কোনো কারণে যদি সেখানে প্রবলেম হয়, তো প্রবলেম হলে সেখান থেকে কি হবে, ড্রাগটা সহজেই ফিল্ট্রেশন হয়ে এলিমিনেশন হতে পারবে না যে অ্যামাউন্টে হওয়ার কথা ছিল, তো এখানে রেট অফ এলিমিনেশনটা কমে যাবে। আবার যদি লিভার ডিজিজ হয়, তাহলে লিভারে যদি প্রবলেম থাকে, কিছু প্রবলেম শো করে, তাহলে সেখানে ড্রাগটা কী হবে, মেটাবলিজম ঠিকঠাক হবে না, এবং সেখানে যদি মেটাবলিজম ঠিকঠাক না হয়, আমার কিছু এনজাইমেটিক্যালি প্রবলেম হলো, ঠিকঠাক আসছে না, তাহলে ড্রাগ মেটাবলিজম কম হবে, টাইম লাগবে, তাহলে ফলে আমার কি হবে, ড্রাগের যে এলিমিনেশন সেটাও কমে যাবে, ফলে কি হয়, ড্রাগ অ্যাকুমুলেশন হওয়ার চান্সেস বেড়ে যায়। আবার যদি দেখো কার্ডিয়াক ফেলিওর হলে আমাদের যে রেনাল ব্লাড ফ্লো সেটা কী হবে, ডিক্রিজ হবে, কারণ হার্টের থেকেই আমাদের কী হয়, রেনালে ব্লাডটা আসে, তার ফলে ব্লাডটা ফিল্ট্রেশন হয়, তার ফলে কী হবে, এবার রেনালে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, তাহলে ড্রাগের কী হবে, ড্রাগও সেই তোমার কম অ্যামাউন্টে হবে, জিএফআর কমে যাবে, ফলে এক্সক্রেশন রেট কী হবে, কমে যাবে। এবার হচ্ছে কি, হাইড্রেশন স্ট্যাটাস, যদি তুমি ডিহাইড্রেট হও তাহলে এক্সক্রেশন কি কমে যাবে, আর যদি ডিহাইড্রেশন মানে ওয়াটার তুমি বেশি ইনটেক করছো না, ফলে কি হবে, ইউরিন ফর্মেশন তোমার কমে যাবে। এবার ইউরিন ফর্মেশন যদি তোমার ঠিকঠাক না হয়, কমে যায়, তাহলে তোমার ডাগের এক্সক্রেশনও কমে যাবে, ফলে হাইড্রেট যদি তুমি বেশি হও তাহলে ডাগের এক্সক্রেশনও বেশি হবে। এবার কী হয়, ডাগ ইন্টারাকশান, অনেক সময় আমাদের কিছু এনজাইম থাকে, সেই এনজাইমগুলো কী করে, ডাগের ইন্ডাকশান বা ইনহিবিশন এর সাহায্যে কী হয়, ডাগের কম্পিটিশন মানে ট্রান্সপোর্টারের কম্পিটিশন হয়, তো ফলে কোনোটা যদি তোমার এনজাইমেটিক্যালি ইনহিবিশন হলে কী হবে, ডাগটা ঠিকঠাক তোমার মেটাবলিজম এগুলো হতে প্রবলেম হবে, ফলে ড্রাগ আমার সহজে এক্সক্রেশন বা এলিমিনেশন হবে না। এবার হচ্ছে পিএইচের ওপর তো বললাম, এফেক্ট হবে যদি আয়োনাইজেশন, যেটা কী হবে, আয়োনাইজড যদি হয়ে যায়, আমাদের আয়োনাইজড ফর্ম হয়, তাহলে ড্রাগ সহজেই বাইরে বেরিয়ে যাবে, এলিমিনেশন রেট বেশি হবে। প্রোটিন বাইন্ডিং যত বেশি হবে, ড্রাগের এলিমিনেশন রেট তত কমে যাবে। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে আমাদের মেন যে ফ্যাক্টর, সেগুলো আমাদের এলিমিনেশনকে প্রভাবিত করে বা এফেক্টিং করে। তো আমাদের এটাই ছিল আজকের ডিসকাশন। তো যদি আমার এটা ভালো লাগে সবার, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এটাই ছিল ফুল কনসেপ্ট অ্যাবাউট drug elimination or drug excretion, and we discuss about all the portion and cover all the things about elimination, why elimination is important, which organ involves in elimination, তারপরে কিভাবে আমাদের রেনাল সিক্রেশনের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্ট্রেশনের করে কীভাবে ড্রাগটা আবার রিঅবজার্ভ হয়, এবং বাকিটা কীভাবে টিউবুলার সিক্রেশনের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়, সমস্ত ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো আজকের জন্য এইটুকু। ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।